হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইউনিট নাম্বার 1 থেকে আজকে দ্বিতীয় পার্ট, অর্থাৎ ইউনিট নাম্বার 1-এর তোমাদের কিন্তু পার্ট 1-এর অলরেডি আমি সব কিছু শেষ করে ফেলেছি। আজকে সাংস্কৃতিক সমন্বয়, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1-এর অধ্যায় 2, অর্থাৎ ইউনিট 1-এর সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় 2 যেটা সাংস্কৃতিক সমন্বয় রয়েছে, সেখান থেকে কিন্তু ভূমিকা এবং সামাজিক ও সাংস্কৃতিক যে রূপান্তর রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকে ইউনিট অধ্যায় 2-এর কিন্তু প্রথম ক্লাস হবে আমাদের সাংস্কৃতিক সমন্বয়ের উপরে। এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু এখন ইতিহাসের আবার চলতে থাকবে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো, অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র 299 টাকা, পুরো 1 বছরের কোর্স ফি পার সাবজেক্টের জন্য। অর্থাৎ দুটো সেমিস্টারে কম্বাইন্ড তুমি পেয়ে যাচ্ছ কিন্তু 299 টাকার বিনিময়ে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। সাংস্কৃতিক সমন্বয় উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টারের অধ্যায় নাম্বার 2 আজকে হবে, ঠিক আছে? এখানে আমরা পড়বো, প্রথমে জানবো আমরা সমাজ এবং আর্থিক রূপান্তরের ধারাগুলো সম্পর্কে আমরা জেনে নেব। দেখো কি করে সমাজে মানুষের মধ্যে রূপান্তর আসলো, পরিবর্তন আসলো বা চেঞ্জেস আসলো। প্রথমত বনচারী ও শিকারী মানুষ কালক্রমে স্থায়ী বসতি এবং গ্রাম সমাজ কিন্তু গড়ে তুলেছে। যদি আমরা প্রাচীন ইতিহাসটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এক সময় মানুষ কিন্তু জামা কাপড় ছিল না, বনে জঙ্গলে উলঙ্গ অবস্থায় কিন্তু ঘুরে বেড়াতো, অর্থাৎ ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতো। এবং তারপরে মানুষ কি করলো, পশুর চামড়া এবং গাছের বাকল বা পাতা লতা দিয়ে কিন্তু পোশাক আশাক বানাতে শিখলো। এবং তারপরে ধীরে ধীরে একটা সময় কিন্তু মানুষ যাযাবর জীবনযাপন ত্যাগ করে, যেখানে কিন্তু গাছের কোটরে বা পর্বতের গুহায় মানুষ বসবাস করত, সেখান থেকে দাঁড়িয়ে নব্যপ্রস্তর যুগ আসতে আসতে মানুষ কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে স্থায়ী বসতি নির্মাণ করতে শিখলো, কৃষিজ উৎপাদন করতে শিখলো, এবং মানুষ আগুন জ্বালাতে শিখলো, চাকার আবিষ্কার শিখলো। মানুষের সভ্যতায় যেন একটা গতি ফিরে এলো। ঠিক একইভাবে মানুষ কি ছিল, একটা সময় বনচারী, একটা সময় মানুষ ছিল শিকারী, পশুর কাঁচা মাংস খেত, মানুষ রান্না করতে জানতো না, আগুনের ব্যবহার জানতো না। কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে মানুষ কিন্তু সবটাই শিখে ফেলেছিল। তাই স্থায়ী বসতি এবং গ্রাম সমাজ গড়ে তুলছে মানুষ কিন্তু। এবার আদিম যুগের যে ফলমূল সংগ্রহকারী মানুষ, সেই মানুষ রূপান্তরিত হয়েছে কৃষি উৎপাদনকারী মানুষে। আমি কি বললাম, তারা কৃষি উৎপাদন করতে শিখেছে। দেন উৎপাদনের উদ্বৃত্ত দখল করাকে কেন্দ্র করে আদিম সাম্যবাদী সমাজ কিন্তু ভেঙে পড়ে। তাহলে কার অধীনে কি পরিমাণে থাকবে উদ্বৃত্ত, সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। এই পরিবর্তনের ফলে সমাজে প্রকট হয়ে ওঠে সামাজিক বৈষম্য। সামাজিক বৈষম্য বলতে সোসাইটিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পেশাগত ভিত্তিতে জাতিগত শ্রেণীবিভাগ ইত্যাদি বিভিন্ন পার্থক্যগুলো কিন্তু আমরা সোসাইটিতে দেখি। মানুষের মধ্যে মানুষের কিন্তু বৈষম্য আমরা দেখি। এবং এই জটিল সমাজ, সরল সমাজ জটিল সমাজের রূপ নেয়, এবং ধীরে ধীরে মানুষ কিন্তু কি করে, এই জটিল সমাজ থেকে বেরিয়ে আসতে শান্তি খোঁজে, এবং সেই শান্তির ফলস্বরূপ আমরা দেখব এখানে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাংস্কৃতিক সমন্বয়ের পথ বেছে নেয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে আমাদের এই ক্লাসটিতে। চলো, বলছে প্রথমে যে চলে আসবো, আমরা দেখব বৈষম্য এবং সামন্ততন্ত্রের বিকাশ, যেমন রাজপদ এবং সামন্ততন্ত্র। সমাজে উদ্বৃত্ত উৎপাদন। উদ্বৃত্ত উৎপাদন কাকে বলে? সাপোজ মনে করো রাম নামে একজন কৃষক আছে, সে তার খামার বাড়ি বা কৃষিজ জমিতে মনে করো ফসল ফলিয়েছে। ফসল ফলানোর পরে দেখা গেল এই যে কৃষক আছে, এই কৃষকের দেখা গেল এই যে পরিমাণ জমি আছে, এই জমির ফসলটা তার সংসার, সন্তান সন্ততিদের খেতে কিন্তু লেগে যায়, এবং বাকি যে জমিটা আছে সেই জমির ফসল কিন্তু তার উদ্বৃত্ত থেকে যাচ্ছে। উদ্বৃত্ত মানে কি, অতিরিক্ত উৎপাদন হয়ে যাচ্ছে। তখন কি, এই সম্পদের অসম বন্টনের ফলে ক্ষমতার কেন্দ্রীভবন কিন্তু শুরু হয়েছিল। এর ফলে রাজপদ এবং পরবর্তীকালে সামন্ততান্ত্রিক ব্যবস্থার কিন্তু সৃষ্টি হয়েছিল। বলছে এই বিবর্তন মানুষের সামাজিক অবস্থানের পাশাপাশি সাংস্কৃতিক জীবনকেও কিন্তু গভীরভাবে করেছিল প্রভাবিত। ঠিক আছে? বলছে ধর্ম ভাবনার রূপান্তর এবং প্রতিবাদী আন্দোলন। কি বলছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক
বলছে বৈদিক ব্রাহ্মণ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে জৈন, বৌদ্ধ ও চারবাক ধর্মমতের কিন্তু আবির্ভাব ঘটতে শুরু করেছিল। সাংস্কৃতিক কেন্দ্রের কথা যদি বলি, বলছে বস্তুগত রূপান্তরের কেন্দ্রে ছিল ধর্মভাবনা, যা মানুষের সামগ্রিক সংস্কৃতিকে কিন্তু নিয়ন্ত্রণ করত। দেন পরিবর্তনশীলতার কথা যদি আমরা বলি, বলছে সময়ের আবর্তনে জনপ্রিয় প্রতিবাদী ধর্মগুলির প্রভাব স্লান হয়ে নতুন মতাদর্শের পথ কিন্তু একটা সময় পরে মানে কি হয়েছিল, প্রশস্ত হয়েছিল বা আসছিল। হিন্দু শব্দ এবং ভৌগোলিক পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো হিন্দু শব্দটি এসছে কোথা থেকে? সিন্ধু থেকে হিন্দু কথাটির উৎপত্তি। কি বলছে ঐতিহাসিক প্রেক্ষিতে যদি বলি, হিন্দু শব্দটি মূলত ভৌগোলিক অবস্থান বোঝাতে কিন্তু বিদেশিরা ব্যবহার করতেন। বলছে ঐতিহাসিক নরেন্দ্রনাথ ভট্টাচার্যের মতে এটি ভারতবর্ষ নামক সমগ্র উপমহাদেশকে সূচিত করে। ব্যাপক অর্থে ভারতে উদ্বুদ্ধ যে কোনো ধর্মকেই কিন্তু হিন্দু ধর্ম আখ্যা দেওয়া যায় সেই উৎস অনুযায়ী। তাহলে তারা বিদেশিরা সিন্ধু উচ্চারণ করতে পারতো না, সিন্ধুকে ইন্দু ইন্দু বলতো, এবং সেই ইন্দু থেকেই পরবর্তীকালে হিন্দু শব্দের উৎপত্তি কিন্তু। ভারতে ইসলামের আগমন ঘটলো একটা সময় পরে, এবার বৈপ্লবিক কিছু পরিবর্তন আসলো। বলছে দশম শতক থেকে ভারতে ইসলাম মতাদর্শ প্রবেশ করে সামাজিক ভিত্তি পেতে শুরু করেছিল। এটি এদেশের প্রবাহমান সামাজিক এবং ধর্মীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল। প্রাথমিক সংঘাত থাকলেও তা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক আছে, প্রথম দিকে সংঘাত ছিল ইসলামের সঙ্গে, কিন্তু পরবর্তীকালে কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার সমন্বয়ের সেতু ও নতুন বাতাবরণ, আমরা বলতে পারি রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কথা। কি বলছে? রাজনীতি এবং অর্থনীতির প্রয়োজনে হিন্দু এবং ইসলামের মধ্যে সমন্বয়ের সেতু প্রশস্ত হতে শুরু করেছিল। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এক নতুন উদার বাতাবরণ তৈরি হয়, যা উভয় পক্ষকে কিন্তু প্রভাবিত করেছিল। এবার সমন্বয় চেতনা, বলছে এই চেতনা ধারাতে নবম থেকে ষোড়শ শতক নাগাদ ভারতে এক বিশাল ধর্ম আন্দোলন গড়ে ওঠে, যা প্রথাগত আচারের কিন্তু চেয়ে আধ্যাত্মিক সংযোগকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিল বা প্রদান করেছিল। এবার ভক্তিবাদ ও সুফিবাদের প্রসঙ্গ আসবে। বলছে ভক্তি আন্দোলন, বলছে দেখো এই যে মানুষের সমন্বয় চিন্তাধারা, এর পরিপ্রেক্ষিতে সোসাইটিতে সেই সময় মধ্যযুগে এসে দুটো আমরা ধর্মমত দেখতে পাই। একটা হচ্ছে ভক্তি আন্দোলন এবং অন্যটি ছিল সুফিবাদ এবং নাথ যোগী আন্দোলন। এবার কি বলছে? যে আচার সর্বস্বতার পরিবর্তে ঈশ্বরের প্রতি গভীর প্রেম এবং ভক্তি ছিল এর মূল সুর। এবং অন্যদিকে সুফিবাদ ও নাথ যোগী মাত যদি বলি, তাহলে ভারতবাসীর মনোজগতে সুফি এবং যোগী ধারার সাধকরা গভীর প্রভাব বিস্তার করছিল কিন্তু এই সময়। এবার ভক্তি কেন্দ্রিক আন্দোলনের মূল সুর, তো বলছে এখানে আচরণ সর্বস্বতার পরিবর্তে আন্তরিক ভক্তি এবং প্রেমের মাধ্যমে ঈশ্বরের যে সান্নিধ্য লাভ সম্ভব সেটা তারা প্রচার করেছিল। মধ্যযুগের বৈষ্ণব, সুফি এবং নাথ ধারার মিলনাত্মক আদর্শ এখানে মিলেমিশে এক হয়ে গেছিল। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব হয়েছিল। দেন সহজ সরল ভাষায় ধর্ম প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছানো কিন্তু সম্ভবপর হয়েছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের কাছে অনলাইনে পড়ছে। তোমরাও যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার। আমরা আবারও বলছি, আমরা কিন্তু আলোচনার উপরে মক টেস্টের উপরে, এবং আমরা কিন্তু তোমাদের যে এমসিকিউ আছে সেই কমন এমসিকিউ গুলো পেতে হলে তোমাকে ডিটেলস জানতে হবে। সেই ডিটেলস শিক্ষা, আমরা শিক্ষাক্ষেত্রে কোনো চুরি নয়, শিক্ষাক্ষেত্রে সঠিক রাস্তা তোমায় দেখাবো এবং সঠিকভাবে গাইডেন্স করে তোমার রেজাল্টকে করে তুলবো আমরা উচ্চমানের। আমাদের কিন্তু এটাই লক্ষ্য, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে, ভিডিওর প্রথমে আমি নাম্বারটা বলে দিয়েছি, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে ইজিলি যোগাযোগ করতে পারো। একটা সাবজেক্টের 1 বছর পড়বে কিন্তু মাত্র 299 টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।